আজ 4ই জানুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। স্বাস্থ্য সাথী দুর্নীতি ফাঁস করলেন হুমায়ুন কবির। বাঙালিদের রক্ত চুষে সাম্রাজ্য গড়ে তুলছেন মমতা ব্যানার্জিরা, কটাক্ষ অমিত মালব্যের। গরিব মুসলমানরাও ভালো করে দেবে, কিসের ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু? তৃণমূল ছাড়লেন মৌসম নূর। মমতার দলের রাজ্যসভার সাংসদ ফিরলেন পুরনো দল কংগ্রেসে। ভোটের আগে ধাক্কা শাসক দলে। বেশি কথা বলতে বারণ, শাহের বৈঠকের পরে সাবধানী দিলীপ। উত্তরে গুছিয়ে বললেন, পথ ভুলে চলে গিয়েছিলাম, ক্ষমা চাইছি, বললেন শিশির অধিকারী। মাত্র 250 টাকা পায়, মঞ্চে উঠে বললেন চা শ্রমিক। শুনেই বড় আশ্বাস অভিষেকের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের নতুন একটি কেলেঙ্কারি ফাঁস করেছেন, যা স্বাস্থ্য সাথী কেলেঙ্কারি নামে পরিচিত। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছিলেন, কিন্তু এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির, যা 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে মমতাকে চাপে ফেলেছে। এক সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, গরিব রোগী 5,000 টাকার চিকিৎসা পেলেও নার্সিংহোমগুলো 50,000 টাকা বিল করে। স্বাস্থ্য ভবনে বিল ছাড়াতে 10,000 টাকা ঘুষ দিতে হয়। ফলে নার্সিংহোম 5,000 টাকার পরিষেবা দিয়ে 35,000 টাকা লাভ করে এবং বিল 1 বছর পরেও মেটানো যায়। তিনি বহরমপুর মেডিকেল কলেজের বেডে 3 জন ও মেঝেতে রোগী থাকার চিত্র তুলে ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সমালোচনা করেন। এই ভিডিও ক্লিপ এক্সে শেয়ার করে বিজেপির আইটি ইনচার্জ অমিত মালব্য তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, 5,000 টাকার বিল 50,000 টাকা হয়ে জাল দাবি পাঠানো হয় এবং প্রতি বিলে 10,000 টাকা কাটা যায়। এটি বাঙালিদের রক্ত ঘাম চুষে তৃণমূলের সাম্রাজ্য গড়ার লুটপাট। হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না, মাংস কিনবো না, বললেন কৌস্তব বাগচি। তিনি ঠিক কি বলছেন শুনে নিন। ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো, যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো। হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। আমরা হালাল মাংস খাবো না। প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন, আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়া। তিনি সাফ জানান, 2026-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম থেকে লড়ে তাহলে 20,000 ভোটে হারাবেন। শুভেন্দু বলেন, আমি চাইবো 26-এর ভোটে আবার নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লড়ুন, 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে চলেছে কি বিজেপি? নন্দীগ্রামের পাশাপাশি গোটা রাজ্যের সমীকরণ কি বদলাচ্ছে? দিলীপ ঘোষের জামানায় হিন্দুত্বে ভর করে বিজেপি সাফল্য পেয়েছিল, কিন্তু 2021-এর পর দল মুসলিম বিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ। শুভেন্দু আগে বলেছিলেন, যারা আমাদের সঙ্গে নেই আমরাও তাদের সঙ্গে নেই, কিন্তু হিন্দু ভোট একাঠা করার চেষ্টা করেছেন এবং মুসলিম ভোটের দরকার নেই বলে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর সংখ্যালঘুদের কাছে টানার বার্তা দিতে শুরু করেন। শুভেন্দুরও সুর বদলায়। কয়েকদিন আগে তিনি বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। 19-21-2024 এর নির্বাচনে বিজেপি 1% কম মুসলিম ভোট পেয়েছে। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসেন। আমি 1956-এর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারালাম। এখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, হিমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুকিয়ানের, বাড়ি হয়েছে সাউথদিনে। বেশি কথা বলতে কি বারণ, শাহের বৈঠকের পরে সাবধানী দিলীপ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে নতুন করে সক্রিয় হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে নিউ টাউনের অভিজাত হোটেলে বঙ্গের প্রথম সারির নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকে আমন্ত্রিত ছিলেন তিনিও। দলের সঙ্গে দীর্ঘ দূরত্বের পর এটি বরফ গলার ইঙ্গিত। তবে শাহী বৈঠকে কি কথা হয়েছে জানাননি দিলীপ। বলেছে, যা বলার দল বলবে।
2026 ভোটের আগে রাজ্য বিজেপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে কিনা সেটাও দল বুঝবে বলে সতর্ক উত্তর দেন তিনি। শনিবারের প্রাতঃভ্রমণে সংযত ও সংক্ষিপ্ত উত্তর দিতে দেখা যায় দিলীপকে। বেশি কথা বলতে কি বারণ আপনাকে? প্রশ্নে তার উত্তর, পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন, আমি পার্টির বাইরে নই। তিনি জানান, স্থানীয় ঘটনা নিয়ে মিডিয়ায় কথা বলেন, কিন্তু দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে মুখ খোলার বিষয় দলের আগে থেকেই ঠিক করা আছে। শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির নিয়েও কোনো মন্তব্য করেননি। বলেন, আমি কারোর নাম করে কিছু বলিনি, কোনোদিন বলবো না। পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে। ফের ভোট গ্রহণ কেন্দ্রের অন্দরে কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করেন দিলীপ। আগামী সোমবার নির্বাচন কমিশনের বৈঠক প্রসঙ্গে বলেন, আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভেতর বাহিনী থাকে, ভোট লুটপাট হয় বুথের ভেতর। এবার যদি সত্যি অন্য রকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, তাহলে তৃণমূলের টেকা মুশকিল। ভুল পথে চলে গিয়েছিলাম, ক্ষমা চাইছি, বললেন শিশির অধিকারী। 2 দশকের বেশি তৃণমূল করার পর প্রাক্তন সাংসদ শিশির অধিকারী সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির সভায় গলার উত্তরীয় খুলে মাটি ছুঁয়ে হাত জোর করে মঞ্চ ছুঁয়ে তিনি বলেন, গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গিয়েছিলাম, সেই ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে যায়। তৃণমূলের সব কেচ্চা কেলেঙ্কারি জানেন বলে মন্তব্য করে শিশির বলেন, ওই কেচ্চা কেলেঙ্কারি আমি ঘৃণা করি, তাকে বাংলার মুখ্যমন্ত্রী আমরাই করেছিলাম। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে 26 সালে ভারতীয় জনতা পার্টিকে আনুন। অমিত শাহজিকে ভালো করে জানি, আমি শপথ করে বলছি আমাদের এলাকার বহু উন্নয়ন হবে। 2000 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শিশির। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দায়িত্বে ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর তারও তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে এবং পরিবার সহ বিজেপিতে যোগ দেন। শিশিরের ক্ষমা চাওয়াই কটাক্ষ করে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যা পেয়েছেন তার জন্য ধন্যবাদটাই থাক। এই নাটকের সংলাপ বন্ধ করাই ভালো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, শিশির বাবু রাজনৈতিকভাবে তিনি ঠিক কথাই বলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না, আমার দাঁড়াবার শক্তি খুব কমে গেছে। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ফটফট করে জল পড়ে যায়। মাত্র 250 টাকা পায়, মঞ্চে উঠে বললে চা শ্রমিক। শুনেই বড় আশ্বাস অভিষেকের। ভোটের আগে পরপর সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের পর শনিবার আলিপুরদুয়ারে পৌঁছে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তিনি। যে জেলায় 5টি আসনেই হেরে গিয়েছিল তৃণমূল, সেখানে স্বভাবসিদ্ধভাবে বার্তা দেন অভিষেক। চমক ছিল শেষে, মঞ্চের সঙ্গে তৈরি র্যাম্পে দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের চিরকুটে লেখা প্রশ্ন নেন এবং পরপর উত্তর দেন। এক চা শ্রমিকের চিরকুটে মজুরি বাড়ানোর দাবি ছিল। প্রশ্ন শুনে তাকে মঞ্চে ডেকে নেন অভিষেক। মঞ্চে উঠে ওই শ্রমিক অভিযোগ করেন, দিনে 250 টাকা মজুরি, আমাদের 14 দফার দাবি শোনা হচ্ছে না, বাড়ি মিলছে না, ওষুধ নেই, টাকা ধার নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হয়। মন দিয়ে শুনে অভিষেক বড় আশ্বাস দেন, বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার আগে মজুরি ছিল 60 টাকা, ধাপে ধাপে বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। আমি জানি এই টাকায় ঘর সংসার চলে না। এরপর আশ্বাস, 3 থেকে 4 মাসের মধ্যে নতুন সরকার গঠন হলে প্রথম প্রায়োরিটি হবে আলিপুরদুয়ার। দরকার হলে আবার আসবো অথবা সিনিয়র কাউকে পাঠাবো। আঙুল তোলেননি, ওকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে কমিশন। অভিষেকের ভূত হাঁটানোর পাল্টা সজলের। বারুইপুরের সভা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 ভোটারকে র্যাম্পে হাঁটিয়ে অভিযোগ তোলেন যে এসআইআরে তাদের জীবিতকে মৃত ঘোষণা করা হয়েছে। এই নিয়ে পাল্টা আক্রমণ শানান বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, যে 3 জনকে উনি দেখিয়েছেন সেই 3 জন সম্বন্ধে এখনই আমি মন্তব্য করব না। বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিলেন, পরে সেগুলো সবকটাই নির্বাচন কমিশন ব্যাখ্যা করে দিয়েছে। যদি ভুলও হয় সেটা দুর্ভাগ্যজনক। তিনি অভিষেককে ফটো মার্কা রাজনীতি ও ফ্যাশন শো এর ক্যাটওয়ার্ক নামক নাটক বন্ধ করতে বলেন এবং জানান, এসআইআর কি তুমি 3 জনকে হাঁটিয়ে থামাতে পারলে? থামাতে তো পারোনি। পশ্চিমবঙ্গের মানুষ আগামী 2026-এ ওকে তাড়াবে।
23শে জানুয়ারি থেকে অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিধানসভার চিফ হুইপ ডক্টর শঙ্কর ঘোষ বিধায়ক তহবিলে টাকা খরচে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে আগামী 23শে জানুয়ারি থেকে অনশনে বসার কথা ঘোষণা করেছেন। তৃণমূল নিয়ন্ত্রিত শিলিগুড়ি পুর নিগমে এবং স্থানীয় প্রশাসনের একাংশ ইচ্ছাকৃত বাধা দিচ্ছে বলে দাবি করেন তিনি। ফলে রাস্তা, ড্রেনেজ, পানীয় জল, স্কুল, হাসপাতালের উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে। শঙ্কর ঘোষ বলেন, পুর মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়রের নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা সব কাজ আটকে রাখছেন। হুমকি দিয়ে কন্ট্রাক্টরদের ভয় দেখানো হচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে তিনি বিধানসভা চত্বর বা শিলিগুড়ির সরকারি জায়গায় অনির্দিষ্টকালের জন্য অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির দাবি, তৃণমূল সরকার বিজেপি বিধায়কদের তহবিলে টাকা খরচে ইচ্ছাকৃত বাধা দিচ্ছে। রাজ্য সভাপতি বলেন, এটা গণতন্ত্রের হত্যা। শঙ্করের অনশন রাজ্যের সব বিরোধী বিধায়কদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠবে। জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অনশনে কর্মী সমর্থকরা ব্যাপকভাবে সঙ্গে থাকবেন। অন্যদিকে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুর মেয়র গৌতম দেব বলেন, বিধায়ক তহবিলের প্রকল্প পুর নিগমের মাধ্যমে হয় না, কোনো বাধা দেওয়া হচ্ছে না। শঙ্কর ঘোষ রাজনৈতিক প্রচারের জন্য এসব বলছেন। অনশন করে কি লাভ? বিজেপি শুধু নাটক করে। তৃণমূলের দাবি, শিলিগুড়িতে রাজ্য সরকারের প্রকল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন এবং কেন্দ্রের টাকা আটকানোর ব্যর্থতা ঢাকতে অনশনের নাটক। তৃণমূলের হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব মেটাতে তৎপর হয়েছে তৃণমূল। দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। চুঁচুড়ায় এসআইআর নিয়ে আলোচনা সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন কল্যাণ। পাশাপাশি দুজনের প্রশংসা করে বলেন, রচনা খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করছে লোকসভায়। অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে, কিন্তু ওর মুখ ভালো নয়, ও লোকের কথা শোনে। বৈঠক শেষে দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করে বলেন, দল থাকলে সবকিছু হবে, দ্বন্দ্ব করলে কিছু হবে না। কল্যাণের অনুরোধে সাংগঠনিক বৈঠকে আসেন রচনা। তিনি বলেন, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ 2026-এর নির্বাচন, সেখানে একসঙ্গে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে এসে কার সঙ্গে কার মতবিরোধ দেখলে হবে না। অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে। আগামী দিনে যাতে না হয় তার চেষ্টা করব। রাজনীতি নয়, ধৈর্য, শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেয় বিশ্ব ইজতেমা, বললেন ফিরহাদ হাকিম। শনিবার ধনিয়াখালীর পুইনানে বিশ্ব ইজতেমায় এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিশ্ব ইজতেমা ধৈর্য, বিশ্ব ভ্রাতৃত্ব, টলারেন্স ও শান্তির কথা বলে। এখানে কোনো উত্তেজনা বা রাজনীতি নেই, আছে শুধুই মানব নীতি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা অন্য কিছু মনে করতে পারে, কিন্তু এই ইজতেমার মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় থাকবে। তিনি বলেন, গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন, বিশ্বের একাধিক দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন, আমি খুশি। আগামী দুদিন আরো অনেক মানুষ আসবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় আগত সকলেই আমাদের অতিথি। তারা সুষ্ঠুভাবে আসবেন, সুষ্ঠুভাবে চলে যাবেন। তাদের যাতে যত্নে কোনো ত্রুটি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের সবার। ফিরহাদ জানান, দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন, তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। এটা নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছে ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র। মুখ্যমন্ত্রীর ধর্ম যার যার কথা মেনেই কাজ হচ্ছে। নিজের ধর্মকে বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে হয়। বাংলায় সবাই একসঙ্গে থাকি, কোনো ধর্মীয় উগ্রতা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ কথা মেনেই আমরা চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অঙ্ক শেখালেন সুকান্ত। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সরাসরি অঙ্ক শেখানোর দাওয়াই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের একটি জনসভা থেকে নাম না করে অভিষেককে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সভায় 3 জনকে র্যাম্পে হাঁটিয়েছেন। এই দাবি করে যে তাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পাল্টা যুক্তি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত প্রায় 58 লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, শতকরা হিসেবে এই সংখ্যাটি মাত্র 0.00125%। অভিষেকের উদ্দেশ্যে তার কটাক্ষ, এই সাধারণ অঙ্ক তো স্কুলেই শেখানো হয়। অঙ্কের পাশাপাশি নৈতিকতার প্রশ্নেও সুর চড়ান সুকান্ত। গরু পাচার মামলায় নাম জড়িয়ে থাকা ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করে তিনি স্পষ্ট জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ বা পাঠ তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই। রাজনৈতিক মহলের মতে নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূলের তোলা অভিযোগকে গাণিতিক যুক্তিতে নস্যাৎ করতেই এই কৌশল নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।
পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।